ডাক্তারদের দেশদ্রোহী বলছেন। আসলে এই ধরনের যারা কথা বলছেন না, জেলায় জেলায় ছোটখাটো মাঝারি তৃণমূলের নেতারা, আসলে তাদেরকে আমি দোষ দিই না। কারণ দেখুন, তাদের দলে শিরদাঁড়াটা বিক্রি হয়ে গেছে। প্রথমে শিরদাঁড়াটাকে বিক্রি করে তারপরে আপনি তৃণমূলে জয়েন করতে পারেন। আর সেই দলে সুপ্রিমো যা বলবে, সে যতই অন্যায় করুক, তারা ওই লাইনেই কথা বলে। কারণ তাদের কথা না বললে, আপনি তো দেখেছেন ডক্টর শান্তনু সেন, তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে, সুখেন্দু শেখর রায়, তাকে কিভাবে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। সরকারের এগেইনস্টে কোনো কথা বলা যাবে না, সেটা যতই ঠিক হোক। আমাদের হীরক রাজার দেশে সত্যজিৎ বাবুর সিনেমার বহু বছর আগে যে ডায়লগগুলো আমরা শুনেছিলাম বা যে গল্পটা আমরা শুনেছিলাম, সেটা যে আজকে পশ্চিমবঙ্গের মানুষের সাথে এত এত সাংঘাতিক ভাবে এক হয়ে যাবে, এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। তাই ওনাকে আমি দোষ দিই না। কারণ তাদের দলে যে যত খারাপ ভাষায় কথা বলবে, যে সত্যের দিকে যাচ্ছে, তাকে যত নিচে নামাবার চেষ্টা করবে, তাকে আক্রমণ করবে, তাকে কেস দেবে। 7,000 দুষ্কৃতী ঢুকে গেল আরজি করে। বিনীত বাবু, আপনি দেখতে পেলেন না? আপনার স্টেট আইবি ফেলিওর, মুখ্যমন্ত্রী আপনি জানতে পারলেন না? আর যারা নবান্ন অভিযানের দিন নিরস্ত্রভাবে আপনার কাছে বিচার চাইতে যাচ্ছে যে কেন কেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি আপনার সরকার চলে, আপনি চোখ নিচু করে কথা বলবেন জনতার সাথে, জনতা চোখ নিচু করে কথা বলবে না। ইউ হ্যাভ বিন এমপ্লয়েড বাই দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল। মুখ্যমন্ত্রী আপনি, আর সেই নিরস্ত্র জনতাকে আজ অব্দি বাড়িতে পুলিশ পাঠিয়ে আপনি অ্যারেস্ট করছেন। সুতরাং যতদিন এই সরকার আছে, বেশি দিন নেই, কারণ মানুষের জনজাগরণ হয়েছে। দেখুন, আমি সেদিনকে ওইখানে উপস্থিত ছিলাম এবং আমি যখন পৌঁছই, ঠিক তখনই পোস্টমর্টম শুরু হলো। পোস্টমর্টম যেখানে হচ্ছে, মর্গের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং সেখানে ঠিক করছে ডাক্তার এবং আমার পার্টির তরফ থেকে আমি, কাউন্সিলর সজল ঘোষ এবং আইনজীবী কৌস্তব বাগচি, আমরা ওখানে ছিলাম, এবং ডক্টর অর্চনা মজুমদার, উনিও কিছুক্ষণ ছিলেন। সুতরাং সেদিনকে যে পুরো যেভাবে ঘটনাটা ঘটেছিল, যেভাবে 6টার পরে কেন পোস্টমর্টম হলো আপনি বলুন। যেখানে সুপ্রিম কোর্টের নিয়ম রয়েছে 6টার পর পোস্টমর্টম করা যায় না, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, আমি সমানে এই কেসটার ব্যাপারে বিনীত গোয়েলের সাথে কথা বলতে বলতে আসছিলাম, তাহলে মুখ্যমন্ত্রী আপনি কেন বলেননি বিনীত গোয়েলকে যে 6টার পর তুমি করবে না, বডি প্রিজার্ভ করা হোক? আপনি বলতে পারতেন না? আপনি জানতেন না যে 6টার পর করা যায় না? আপনি নিজে আইনজীবী, আপনি সব জানতেন, কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক কভার আপ। মুখ্যমন্ত্রী, আপনি এবং আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্টে যারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত, আপনারা ডেলিবারেটলি কভার আপ করেছেন। খামের মধ্যে নাম দেওয়া হয়েছে, বিচারপতির কাছে গেছে, একটু অপেক্ষা করুন যে খামটা খোলা হোক আর কার কার নাম বেরিয়ে আসুক। এই যে কাউন্সিলর সোমনাথ দেব, আমরা যখন সেখানে মর্গের সামনে দাঁড়িয়ে বারবার পুলিশকে বলছি কেন 6টার পরে পোস্টমর্টম হচ্ছে, পুলিশ তো অ্যাজ ইট ইজ কোনো কথা নেই, আমাদের কথার উত্তর দিতে পারবেন না বলে অন্যদিকে চলে গেলেন। আমরা দেখলাম যে যখন পোস্টমর্টম হচ্ছে, তাহলে একটা উপায়, সেকেন্ড পোস্টমর্টম কোনো নিউট্রাল অর্গানাইজেশন থেকে আমরা করব। আচ্ছা বলুন তো, যেইখানে তাকে খুন করা হয়েছে, যে হাসপাতালে তাকে অত্যাচার করে অর্ধনগ্ন দেহ, সারা বডিতে ক্ষত বিক্ষত, সেই হাসপাতালেই আপনি পোস্টমর্টম করছেন? এটা কোথাকার নিয়ম?
আমরা তখন ঠিক করলাম যে না, তাহলে বডি যদি প্রিজার্ভ করে তাহলে একমাত্র উপায় যে বডি প্রিজার্ভ করলে আমরা সেকেন্ড পোস্টমর্টমটা করতে পারবো। তাহলে বডি প্রিজার্ভ করতে পারবে একমাত্র বাবা মা যদি বলেন, তারা যদি লিখে দেন তাহলেই হবে, আমরা বললে হবে না। বাবাকে ফোন লাগানো হলো, বাবা বললেন আমি টালা থানায় বসে আছি। বাবাকে জিজ্ঞেস করলাম বাবা মা কোথায় আছেন, বললে মা ওইখানেই আছেন। মায়ের ফোন সুইচ অফ। আমাদের ডাক্তারদের বলছি কোথায়, মাকে কি দেখেছেন, বলছে না আমরা শুনেছি আছে কিন্তু কোথায় আছে আমরা জানি না। বেশ কিছুক্ষণ বাদে আমরা জানতে পারলাম যে আরজি করের একটি বিল্ডিং এর 4 তলায় তার মাকে রাখা হয়েছে। আমরা সেই বিল্ডিং এ হন্তদন্ত হয়ে গেলাম এবং গিয়ে, আমি তো চিনি না তখন সোমনাথ দেবকে, দেখলাম উনি দাঁড়িয়ে রয়েছেন এবং তার সাথে কিছু কলকাতা পুলিশের অফিসার মাকে ঘিরে। আমি মাকে গিয়ে বললাম মা আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে, আপনি কিন্তু সই করবেন না, কোনো পেপারে আপনি সই করবেন না, আর যদি আপনাকে যদি একটাই আমি আপনাকে বলছি যে প্রিজার্ভ যদি করতে হয় আপনার সই লাগবে, আপনি কিন্তু প্রিজার্ভ করুন বডিটাকে। তখন এই সোমনাথ বাবু, যে কাউন্সিলরের কথা আপনি বলছেন, তিনি আমাকে বলছেন আপনি কে? আমি বললাম আপনি কে? উনি বললেন আমি বাড়ির লোক। তখন অভয়ের মাই বললেন যে উনি আমাদের কাউন্সিলর। আর তারপরেই সেই কাউন্সিলর সোমনাথ দেব, উনি অভয়ের মাকে আর কিছু কলকাতা পুলিশের অফিসার তাকে জোর করে ওখান থেকে নিয়ে বলুন আমাদের স্টেটের ওপর পুরো বিশ্বাস আছে, আপনি রাজনীতি করার চেষ্টা করবেন না, আমাদের স্টেটের ওপর পুরো বিশ্বাস আছে। এই কথাটি সোমনাথ বাবু সেদিন বলেছেন। মাকে নিয়ে নিচে নিয়ে চলে গেলেন। তারপরে তো আমরা গিয়ে দেখি গাড়িতে, হাঁস গাড়িতে বডিকে তুলে দেওয়া হয়েছে। আমরা হাঁস গাড়ির সামনে আমরা বসে পড়লাম যে গাড়ি আমরা যেতে দেবো না, কারণ আমরা বুঝতে পারছি যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা যখন গাড়ির সামনে মাটিতে বসে যখন আমরা যেতে দেব না গাড়িকে, তখন প্রায় আমাদের বডির ওপর দিয়ে গাড়িটাকে প্রায় চালিয়ে দিয়ে, মানে আমি সেদিনকে বেঁচেছি বিশ্বাস করুন আমার সিকিউরিটির জন্য, গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। আমরা ভাবলাম বোধহয় অভয়ের বাবা মাও হয়তো তাদের সাথেই বেরিয়েছে ওই গাড়িতেই। কিছুক্ষণ বাদেই আমাদের আইনজীবী কৌস্তব ফোন করে বলছে দিদি বাবা মা দাঁড়িয়ে রয়েছেন টালা থানার সামনে, তুমি এক্ষুনি এসো। আমি বললাম টালা থানার সামনে কেন, ওরা তো বডি তো নিয়ে বেরিয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে টালা থানার সামনে গেলাম এবং গিয়ে দেখলাম বাবা মা তাদের বোধহয় নীল গাড়িটার ড্রাইভার, এই 3 জন দাঁড়িয়ে রয়েছে, তারা জানে না কি বডি কোথায় নিয়ে গেছে। তাহলে তাড়াহুড়োটা বুঝুন যে তৃণমূলের নেতা, তৃণমূলের কাউন্সিলর সোমনাথ বাবু জোর করে বডিটাকে নিয়ে আজকে সোদপুরে নিয়ে গেল না কোথায় নিয়ে গেল, বাবা মাকে জানাবারও প্রয়োজন মনে করলো না। আমরা 8 ঘন্টা সেইখানে আমরা চেষ্টা করেছি বাবা মাকে নিয়ে রাজ্যপালের কাছে নিয়ে যাওয়ার, যদি রাজ্যপাল বলেন বডি প্রিজার্ভ করা হবে। কিন্তু টালা থানার যারা পুলিশ অফিসার তারা ওই নীল গাড়িটার সামনে, মানে অভয়ার মা বাবার যে গাড়িটা বা অভয়ারই গাড়ি, সেই সামনেটাতে এসে তারা দাঁড়িয়ে বললো না নিয়ে যেতে যাওয়া যাবে না, কি সই করতে হবে। আমরা বলেছি আমরা সই করতে দেব না। 8 ঘন্টা এটা চলে, 8 ঘন্টা। আর তারপরে বাবা মা তো বুঝতেই পাচ্ছেন যাদের একমাত্র সন্তান এইভাবে তারা হারিয়েছে, তারা বললেন দিদি আমরা চলে যাই বাড়ি, এরা বলছে যে সোদপুরেই নাকি নিয়ে গেছে, বাড়িতেই চলে যাই, তারপর গিয়ে দেখি কি করতে, তারপর সেখানে গিয়ে ডিসিশন নিই। এবং তারপরে বিশ্বাস করবেন না, পুলিশ এসকর্ট করে বাবা মার গাড়িটাকে নিয়ে, বাবা মার গাড়িতে আমি বসেছিলাম, আমি নামলাম, সেখানে আরেকজন পুলিশ উঠলো এবং বাবা মার ওই গাড়িটাকে, অভয়ার গাড়িটাকে নিয়ে পুলিশ বেরিয়ে গেল। কৌস্তব বাগচিও তার গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে পেরেছিল। পড়ে রইল আমার গাড়ি আর সজলের গাড়ি। আমার গাড়ি আর সজলের গাড়িটাকে আটকে দেওয়া হলো। সেদিন আপনারা অনেক চ্যানেল সেদিন ছিলেন। পুলিশ আমাদের গাড়িকে আটকে দিয়ে প্রিজন ভ্যানটাকে দিয়ে রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হলো এবং সেখানে বেলগাছিয়া যারা 14 তারিখ রাত্রে আরজি কর দখল নিয়েছিল বা দখল নেবার চেষ্টা করেছিল, সেরকম প্রায় 300 জন আমার গাড়ি আর সজলের গাড়িকে ঘিরে তারা আমার গাড়ি আর সজলের গাড়িকে প্রায় ভেঙেই ফেলে, এরকম একটি সিচুয়েশন তৈরি করেছিল। এবং আমরা দেখতে পেলাম টালা থানার পুলিশরা চুপচাপ তারা থানার ভিতরে চলে গেল এই মবের সামনে আমাদেরকে ছেড়ে দিয়ে। কোনো রকমে সেদিনকে আমরা প্রাণ বাঁচিয়ে ফিরেছিলাম। এই পুরো বিষয়টা সেদিন আমরা ছিলাম, চাক্ষুষ দেখেছি
এবং কোন কাউন্সিলর কোন এমএলএ তৃণমূলের কি করার চেষ্টা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো এত বুদ্ধিমতী হয়তো না, কিন্তু বেসিক এই জিনিসগুলো জাজ করার সেই ক্ষমতা আমাদের আছে। একজন মা হলে আপনি কোনোদিন এই কথাটা বলতে পারতেন না। আপনি উৎসবে ফেরার কথা বলছেন, দুর্গাপুজো হবে, অবশ্যই হবে, আচার মেনে সব জায়গায় দুর্গাপুজো হবে, কিন্তু উৎসব হবে না। উৎসব মানে আনন্দ। পশ্চিমবঙ্গের মানুষ ঘরে ঘরে যতক্ষণ না অভয়ার বিচার হচ্ছে, আমরা কিন্তু উৎসবে ফিরব না। আর সিবিআই কে দোষ দিচ্ছেন যে 5 ঘন্টা, দ্য ফার্স্ট 5 আওয়ার্স, প্রথম 5 ঘন্টা খুনের, আমি বলছি না, আইনজীবীরা সেদিন বলছিল, আমরা দেখছিলাম সাধারণ মানুষ, যে প্রথম 5 ঘন্টা যে কোনো ইনভেস্টিগেশনের জন্য অত্যন্ত জরুরি। প্রথম 5টা দিন আপনি নষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের অভয়ার পাটা রাইট অ্যাঙ্গেলে কেন ছিল? রাইট অ্যাঙ্গেলে, বডির সাথে রাইট অ্যাঙ্গেলে থাকতে পারে যখন পেলভিক গার্ডল ভেঙে দেওয়া হয়, কিন্তু কোনো এক্সরে প্লেট দেওয়া হয়নি। আমার অভয়ার পোস্টমর্টমের টাইম, ক্রিমেশনের টাইম মেলেনি। আমাদের অভয়ার বডি প্রিজার্ভ করা হয়নি। আমাদের অভয়ার 9 তারিখে মৃত্যু হয়েছে, আর 10 তারিখে আপনার খুব কাছের, যাকে আপনি প্রোটেক্ট করেছিলেন, ডক্টর সন্দীপ ঘোষ, 13 বছর ধরে সরকারি হাসপাতালে ডাক্তারবাবুদের বাথরুম, রেস্টরুম হলো না, কিন্তু 9 তারিখে অভয়ার খুনের উইদিন আওয়ার্স আপনার ডক্টর সন্দীপ ঘোষ অর্ডার বের করে দিলেন যে বাথরুম তৈরি করতে হবে, রেস্টরুম তৈরি করতে হবে, আর ক্রাইম সিন থেকে জাস্ট 200 মিটার দূরে ভাঙাভাঙি করে সমস্ত কিছু নষ্ট করে দিলেন। আমাদের প্রশ্ন, আপনি বলেছেন না আমি কাউকে বাঁচাতে চেষ্টা করব কেন? কেউ কি আমার বন্ধু? আমার কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়। আমি কথা বলা হচ্ছে তথ্য লোপাট করার কথা, আমরা কেন তথ্য লোপাট করতে যাব? আপনি তথ্য লোপাট করেছেন মুখ্যমন্ত্রী, আমরা বলছি আপনি করেছেন, আপনার নেতৃত্বে তথ্য লোপাট হয়েছে। আপনি ঝাড়গ্রাম থেকে সেদিন ফিরছিলেন 9 তারিখে, আপনি বললেন আপনি বিনীত গোয়েলকে কথা বলতে বলতে আসছিলেন। আপনি বলেননি যে বডিটা প্রিজার্ভ করো? আপনি বলেননি 6টার পরে পোস্টমর্টম করা যায় না? আপনি বলেননি যে এত তাড়া করো না, এত তাড়াহুড়ো করে অভয়ার বডিকে ক্রিমেট করে দিও না? আপনি বলেননি? আপনি তো নিজে একজন আইনজীবী, আপনি তো নাকি প্র্যাকটিসও করেছেন, অথচ আপনার পুলিশ এগুলো সব করলো। আপনি জানেন না? আপনি সব জানেন, আপনি তথ্য লোপাট করেছেন। এবং আমাদের যে দাবি, প্রথম দিন থেকে বলে আসছি, মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু অভয়ার কেসে আপনার যে রোল অত্যন্ত সন্দেহজনক, আপনাকে অ্যারেস্ট করা হোক। ইউ শুড বি অ্যারেস্টেড, মমতা ব্যানার্জি। ইউ আর নট অ্যাবাভ দ্য ল। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের আইনের ওপর নন। আপনি যা করেছেন, আপনাকে অ্যারেস্ট করা হোক, বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হোক, এবং ডক্টর সন্দীপ ঘোষের সামনে বসিয়ে আপনাদের ইন্টারোগেশন করা হোক, এটা আমাদের দাবি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।